किसी ने बड़ी कमाल की बात कही है कि आंख दुनिया के हर चीज को देख पाती है, लेकिन अगर आंख के अंदर कुछ चीजें घुस जाए तो उसे कुछ नहीं दिखाई देता, उसे कुछ नहीं दिखाई देता। অর্থাৎ আমাদের দুটি চোখ এই পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু যদি আমাদের চোখে কোনো কিছু ঢুকে যায় তাহলে আমরা কিছুই দেখতে পাই না, আমরা কিছুই দেখতে পাই না। তদ্রূপ আমাদের জীবনে আমরা আমাদের নিজের দোষ আমরা দেখতে পাই কম, দেখতে পাই না। আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় আমার দেশ প্রবাসের নিয়মিত শ্রোতা দর্শক, অনেকদিন পর লাইভে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা দোয়া প্রার্থনা করি। শুরু করছি এসকে প্রিয়জনদের সাথে কথা, মনের কথা প্রিয়জনদের সাথে অনুষ্ঠান নিয়ে। মনের কথা প্রিয়জনদের সাথে অনুষ্ঠানের সাথে রয়েছি আমি বদরুল ইসলাম। আপনি জানলে অবাক হবেন, একটি ব্যাংকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয়, যদি একটা ব্যাংরে আমরা পানি ভর্তি পাত্রর মাঝে রাখি দেই এবং উত্তপ্ত করতে থাকি, নিচে যদি আমরা গরম দিতে থাকি, আগুন দিয়া গরম করতে থাকি, উত্তপ্ত করতে থাকি, তাহলে ব্যাংকটা কিন্তু পানিরটা গিয়া লাফ মারে না, জাম মারে না, ফাল মারে না। ব্যাংকটা পানির তাপমাত্রার লগে নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে শুরু করে, অর্থাৎ হে পানির উত্তাপ সহ্য করতে থাকে, লাফ দিয়া বারইবার পরিবর্তে। কিন্তু এক সময় পানির, এক সময় জলর প্রচন্ড তাপমাত্রার লগে ব্যাঙ্গর শরীর আর মানিয়া নিতে পারে না। এই সময় হে ফুটন্ত পানির পাত্র তাকিয়া লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, ফাল মারিয়া বারইবার সিদ্ধান্ত নেয়। কিন্তু হায়, ব্যাংকটা তখন আর লাফ দিতে পারে না, ব্যাংকটা তখন আর কোনো লাফ দিতে পারে না। কেন জানেননি? কারণ হে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যয় করিয়া ফেলাইছে। হে তার শরীরের সব শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যয় করিয়া ফেলাইছে। এখন পানির তাকিয়া লাফ মারার, ফাল মারার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নাই তার শরীর। ফলে হে পানিত সিদ্ধ হইয়া এক সময় মৃত্যুর কুলো ডলিয়া পড়ে। ইটারে কয় বয়েলিং ফ্রগ থিওরি। এই পদ্ধতিটারে কয় বয়েলিং ফ্রগ থিওরি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে আমার ছোট ছোট গল্প শুনেন, আমার গল্প শুনে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি পাওয়া। আমার সবচেয়ে বেশি পাওয়া, একটা প্রতিবেদন তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের ফলে একটা প্রতিবেদন তৈরি হয়। আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে মন খারাপ হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে আরো 10 জনকে দেখার ব্যবস্থা করে দিবেন। এই যে ব্যাঙ্গের গল্পটা বললাম, ব্যাঙ্গের মৃত্যুর কারণটা আসলে গরম পানি না। ব্যাঙ্গের মৃত্যুর কারণটা আসলে গরম পানি না। বিপজ্জনক পরিস্থিতির শুরুতে প্রতিরোধ না করাটাই তার কারণ পরিণতির জন্য দায়ী। বিপজ্জনক পরিস্থিতির শুরুতে প্রতিরোধ না করাটাই তার করুণ পরিণতির জন্য দায়ী। এইভাবে বাস্তব জীবনে আপনাকে আমাকে অনেক রকম বিরূপ পরিস্থিতি মুখোমুখি হতে হয়, যা আপনি পরে এক সময় প্রতিবাদ করব ভেবে সহ্য করতে থাকেন। আমরা প্রায় সময় আমরা অনেক পরিস্থিতির শিকার হই, আমরা প্রায় সময় অনেক বাজে পরিস্থিতির শিকার হই। আমরা ভাবি যে এখন সহ্য করিলাই, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হইব বা পরে দেখা যাইব, এরকম আমরা ভাবিলাই। যখন বাস্তবতা হচ্ছে এসব ক্ষেত্রে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই প্রতিরোধ না করলে আপনার আমার অবস্থা হবে ওই সিদ্ধ ব্যাঙ্গের মতোই, ওই সিদ্ধ ব্যাঙ্গের মতোই আমাদের পরিস্থিতি হবে। তাই সময় থাকতে আমরা সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। সময় থাকতে আমরা যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, তবে সব ক্ষেত্রে নয়। সময় থাকতে ব্যাংক যেমন গরম জল ডালিয়ে দেওয়ার পরে, একটা ব্যাংরে গরম জল ডালিয়ে দেওয়ার পরে এবং নিচের থেকে যখন উত্তাপ দেওয়া হয় তখন হে কি করে যে হে তার নিজের সব শক্তি গরম জলটারে সহ্য করার খাজো লাগাই দে এবং সহ্য করতে থাকে। এক সময় হে ও জলটা গিয়া মরি যাওয়ার সময়, যে সময়টা হয়ে যায় গিয়া, ওই সময় লাফ দেওয়ার, ফাল দিয়া বারইবার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন আর হে পারে না। কারণ তার শরীরের সব এনার্জি, তার শরীরের সব শক্তি তাপ নিয়ন্ত্রণ লাগাই দিছে, যার কারণে আর পারে না। প্রিয় দর্শক শ্রোতা,
আপনাদের একটা মূল্যবান শেয়ার, একটা মূল্যবান কমেন্ট আবশ্যক। আপনাদের একটি মূল্যবান শেয়ার আমার আরও প্রতিবেদন বানাতে আমাকে উৎসাহ যোগায়। তো পরবর্তী যে গল্পটি আমি বলতে যাচ্ছি, এই গল্পটি হচ্ছে তিনটি ষাঁড় ছিল। তিনটা ষাঁড় আসিল, সাদা, কালা এবং লাল। তিনটা ষাঁড় আসিল সাদা, কালো এবং লাল। তারা সারাদিন একসাথে থাকতো, তারা সারাদিন একলগে থাকতো, একসাথে থাকতো, জঙ্গল সরিয়া বেড়াইতো। একদিন সিংহ খালা এবং লাল ষাঁড়ে ডাকিয়া হইল, তোমরা যদি আমারে সাদা ষাঁড়টারে খাইতে বাধা না দেও, তাহলে আমি তোমরার কোনো ক্ষতি করতাম নাই। আমার গল্পটা কিয়া হয়তো বা আপনারা অনেক কিছু হইবা, তবে আমি এই গল্পগুলা কই কোনো ব্যক্তি বিশেষে টার্গেট করিয়া গল্পগুলা আমি কই, এরকম নাই, আপনারা এইরকম দরিয়া নিবা না। সিংহয় দুইটা ষাঁড় দেখয়, তিনটা ষাঁড় আসিল, তারা বন্ধু আসিল। তিনটা ষাঁড় একলগে থাকতো, একলগে চলতো, জঙ্গল ঘুরিয়া ফিরিয়া তারা খাইতো। একদিন সিংহয় ডাকিয়া কয় দুই বন্ধুরে, ষাঁড়র দুই বন্ধুরে কয়, তোমরা আমার সাদা ষাঁড়টারে খাইতে যদি দেও, যদি বাধা না দেও, তাহলে আমি খাইলেই, তাহলে আমি তোমরা কোনো ক্ষতি করতাম নাই। ষাঁড় দুইটা স্বার্থকরের মতো সিংহর প্রস্তাব রাজি হয়ে গেল। তখন সিংহ নির্বিঘ্নে সাদা ষাঁড়টারে খাইয়া ফেলাইল। কিছুদিন পরে, কয়েকদিন পরে সিংহ ফিরিয়া আইয়া খালা ষাঁড়টারে কইল, যদি লাল ষাঁড়টারে খাইতে বাধা না দেও, তাহলে তোমার কোনো ক্ষতি করতাম নাই। খালা ষাঁড়টায় নিশ্চুপ দাঁড়াইয়া রইল। যখন তার দ্বিতীয় সঙ্গীরে সিংহ খাইছিল, তখন হে নিশ্চুপ দাঁড়াইয়া আসিল। সব শেষে যখন আরেকদিন সিংহ ফিরিয়া আইল, তখন তারে প্রতিরোধ করার মতো আর কেউ আসিল না। নিজের ভুল বুঝতে পারিয়া খালা ষাঁড়টায় তখন আপন মনে ভাবছিল, আপন মনে মনে হে ভাবছিল এবং নিজে নিজরে খোয়াত আসিল, আমারে তো ওদিনও খাইয়া ফেলাইতো আসিল, আমারে তো ওদিনও খাইয়া ফেলাইতো আসিল, যেদিন সাদা ষাঁড়টারে খাওয়া হইছিল। শিক্ষা হইল গিয়া, বন্ধুর বিপদর পাশে আপনি না দাঁড়াইলে পরিণতি হইব বন্ধুর চাইতে ভয়ঙ্কর। আপনার পরবর্তী টার্গেট আপনি হইবা। লেখাটা খুব দারুণ লাগছে, পড়লে আপনার, আমি যদি পড়ি, আমি যদি কই, তাহলে আশা করি আপনারা ভালো লাগবো। জীবনের পথে চলতে হইলে চাইর ভাষ্য অনেক মানুষের সঙ্গে দেখা হইব, অনেক রকম কথা খানো আইব। কোনো সময় আপনারে বিড় ঠেলাইয়া আগুয়া যাইতে হইব। এমন সময় আপনি যা করবা তা হইল ইগনোর। কারণ জীবনও কিছু মানুষ থাকবো যারা একমাত্র উদ্দেশ্য হইল আবর্জনা ছড়ানি, অন্যর জীবনও বিষ ডালা। লাইফ আপনার, চয়েস ডিসিশনও আপনার। নেগেটিভিটি যেখানে দেখবা, এখান থেকে নিজরে সরাইয়া নিবা। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা। খারাপ লাগলেও ওটাও সত্যি যে আপনি যারা বন্ধু ভাবেন, তারার অনেকেও আপনার পতন দেখতে চায়, আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরিয়া তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনার আঘাত করার লাগিয়া, তারা সহানুভূতির সুযোগ খুঁজিয়া বেড়ায়। তারারে ও সুযোগটা দিবা না, অপ্রয়োজনীয় তর্কত যাইবা না, সেওর কিছু বুঝতে যাইবা না, বুঝাইতে যাইবা না। কেউ যদি আপনারে মূর্খ হয়, আসিয়া বারইয়া আই যাইবা। এতে আপনার সময়, এনার্জি আর মানসিক শান্তি সব বাঁচাইবা। আপনার রেসপন্সও আপনার শক্তি। যারা জীবনরে সত্যি বুঝে, তারা জানে খারে রেসপন্স দিতে হয় আর খারে ইগনোর করতে হয়, এড়িয়া যাইতে হয়। তারা জানে খারে রেসপন্স দিতে হয় এবং খারে ইগনোর করতে হয়। তারা সত্যি এটা বুঝে। তারা জানে খারে রেসপন্স দিতে হয় এবং খারে ইগনোর করতে হয়। সমালোচনার মধ্যে না ডুবিয়া গিয়া ভালো কিচ্ছু করইন, একটা ভালো বই পড়ইন, প্রিয়জনের লগে সময় কাটাইন, ঘর সাজাইন, রং তুলি দিয়া ক্যানভাস মনের কথা ফুটাইয়া তুলইন, ক্যানভাসও মনের কথা ফুটাইয়া তুলইন। সিনেমা যদি দেখইন তাহলে দেখইন, গান শুনইন, ছবি তুলইন, ব্যায়াম করইন, গাছ লাগাইন, কিংবা একটুখানি চুপ করিয়া সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ইন। নিজরে বাঁচাইন অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন তাকিয়া, আপনার লাগিয়া আসল মানুষগুলারে চিনিয়া নেন। পরিবারের কাছে কিছু বন্ধু বান্ধব যারা সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হইতে পারেন, তারার লগে আপনার মনের কথাগুলা বাক করইন। কারণ তারা আপনার বালাটা চায়, বাকি দুনিয়াটা জঞ্জাল ভাবইন এবং দরকার হইলে জাড়িয়া ফেলাইন।
সব শেষে মনে রাখবা, জীবন অনেক সুন্দর, পৃথিবীও অনেক সুন্দর। জীবন অনেক সুন্দর, পৃথিবীও অনেক সুন্দর। পথ চলতে গিয়া আগাছা আর খাটা যুগ থাকবো, কিন্তু আপনারেও বাঁচিয়া নিতে হইব কোনটা ফাঁস খাটিয়া আগুইয়া যাইতা। সব কথার উত্তর দিতে নাই, সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নাই। নিজরে প্রমাণ করার দরকার নাই, শুধু নিজের পথ স্থিরভাবে আগুইয়া যাইন। দেখবা সফলতা এমনিতেও হইব। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত আপনারা যারা জুড়ে গেছেন, সবাইকে ইস্তেকবাল করি আমার এই প্রতিবেদনে। এবং আমি একবার চেক করে নেই যে সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আপনারা অবশ্যই শেয়ার করে আর 10 জনকে দেখার ব্যবস্থা করে দিবেন। কথা অনেক আজকে আছে, অনেক লম্বা কথা আছে। যদি আপনারা সময় দেন তাহলে কথা বলবো, আর যদি আপনারা সরে যান লাইভ থেকে তাহলে আমিও বিদায় নিতে ইজাজত চাইব। তো আমরা ছোটবেলা, আমি আপনাদের সাথে কথা বলতে গিয়ে কিছুটা 1-2টা শেয়ার করে দিই, আপনারা অবশ্য শেয়ার করবা। আর যখন আপনারা বেশি বেশি দেখবা, প্রতিবেদনটা দেখবা, শেয়ার করবা, আরো 10 জনের দেখার ব্যবস্থা করিয়া দিবা, ভিউ ভালো আইব, তখনও আমি উৎসাহ পাই পরবর্তী প্রতিবেদন বানাইতে, আমাকে উৎসাহ যোগায়। তো প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ভালো। আর তো আমরা যখন ছোট আসলাম, এখনকার ছেলেমেয়েরা কল্পনা করতে পারতো না আগে আমরা কি কি কারণে মাইর খাইতাম। বর্তমান সময়ের এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারতো না আগে আমরা কি কি কারণে মাইর খাইতাম। তো কারণগুলো হইল গিয়া অনেক, প্রায় 50টার মতো কারণ আছিল। এক হইল গিয়া মাইর খাবার পরে কান্দিলে, 2 মাইর খাবার পরে না কান্দিলে, 3 না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে, 4 খেলা নিয়া বেশি মাতিয়া থাকলে। এরপর নাম্বার হইল গিয়া খেলতে গিয়া মাইর খাইয়া আইলে, খেলতে গিয়া খেউরে মারিয়া আইলে, বড়রার কথার উত্তর না দিলে, বড়রার কথার থেরা উত্তর দিলে, অনেকদিন মাইর না খাইয়া থাকলে আমরা মাইর খাইতাম। সে উপদেশ দেওয়ার সময় গুনগুন করিয়া গান গাইলে বা গুনগুন করিয়া কথা কইলে আমরা মাইর খাইতাম। বাড়িত অতিথি আইলে বা খেউরর বাড়ি গিয়া নমস্কার সালাম না দিলে আমরা মাইর খাইতাম। এরপরে আমরা মাইর খাইতাম অতিথি আইলে তারে খাবার প্লেটও দিতে গিয়া দেওয়ার সময় প্লেটটা কিয়া খাবার মুখও দিতে গিয়া ধরা পড়লে। তারপর 13 নম্বর হইল গিয়া অতিথির খাওয়ার সময় খাবারের দিকে হে করিয়া থাকাইলে আমরা মাইর খাইতাম। তারপর নাম্বার হইল গিয়া অতিথি কুটুম আত্মীয় স্বজন বাড়িতে আইলে আর আইয়া যাওয়ার সময় তার লগে যাওয়ার বায়না ধরলে। তারপর নাম্বার হইল গিয়া খাইতে না চাইলেও আমরা মাইর খাইতাম। সন্ধ্যা আমার আগে বাড়ি না ফিরলেও মাইর খাইতাম। প্রতিবেশীর বাড়িতে গিয়া খাইয়া আইলেও মাইর খাইতাম। জিদ দেখাইলে, জিদ করলে মাইর খাইতাম। খেউরর লগে মারামারি করিয়া আরিয়া আইলেও মাইর খাইতাম। খেউররে মারিয়া আইলেও মাইর খাইতাম। খেউররে বেশি করিয়া ফিটিয়া আইলেও মাইর খাইতাম। বেশি সময় নিয়ে খাওয়া দাওয়া করলেও মাইর খাইতাম। আর তারপর নাম্বার হইল গিয়া আমরা মাইর খাইতাম বেশি দ্রুত খাওয়া দাওয়া করলে মাইর খাইতাম। এরপর নাম্বার 23 নম্বর হইল গিয়া সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মাইর খাইতাম। রাইত ঘুমাইতে দেরি করলে মাইর খাইতাম। শীতকালও গোসল করতে না চাইলেও মাইর খাইতাম। গরমকালে গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরিয়া গোসল করলেও মাইর খাইতাম। এরপরে আমরা আরো মাইর খাইতাম অন্যর গাছ থাকি আম জাম খাটল পেয়ারা ইত্যাদি ফাড়িয়া খাইলে মাইর খাইতাম। তারপর নাম্বার হইল গিয়ে 28 নম্বর আমরা মাইর খাইতাম হরুবাল্লা স্কুলও টিচাররার কাছে মাইর খাইয়া খবর পাইলে, মাইর খাবার খবর পাইলেও আমরা মাইর খাইতাম। স্কুলও শিক্ষকর কাছে, টিচারের কাছে, ম্যাডামর কাছে মাইর খাইয়া আইসি খবর পাইলেও মাইর খাইতাম। 29 নম্বর আমরা মাইর খাইতাম জোরে উচ্চারণ করিয়া না পড়লে, চুপচাপ বইয়া পড়ার বান ধরলে বা বিড় বিড় করিয়া পড়লে মাইর খাইতাম। পড়ার বইয়ের মাঝে গল্পর বই রাখিয়া পড়ার সময় ধরা পড়িয়া গেলে মাইর খাইতাম। মাইর খাইতাম পরীক্ষার আগে টিভি দেখলে, মাইর খাইতাম দুধ খাইতে না চাইলে, মাইর খাইতাম আচার চুরি করিয়া খাইলে, মাইর খাইতাম আমুল চুরি করিয়া, আমুল চিনি এগুলা চুরি করিয়া খাইলে মাইর খাইতাম। তারপরে মাইর খাইতাম 34 নম্বর উষ্টা, অর্থাৎ উষ্টা খাইয়া পড়িয়া গেলে উঠিয়া আবার মারা হইতো, উঠাইয়া আবার আমরা মারা হইতো উষ্টা খাইয়া পড়লে।
সেওর বাসাত বেড়াইতে গিয়া নিজের বাসা মনে করিয়া লন্ডমন্ড করলেও মাইর খাইতাম। তারপর 36 নম্বর স্কুলের সামনের দিকে দোকান তাকিয়া বা কিতে কিছু খাইলে বা খেলনা কিনলে মাইর খাইতাম। দুপুরে না ঘুমাইলেও মাইর খাইতাম। ফাঁসর বাসা কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলেও মাইর খাইতাম। খাতার পৃষ্ঠা নষ্ট করলে মাইর খাইতাম। বইটি দাগাদাগি করলেও মাইর খাইতাম। আর সকস তাকিয়া নতুন কাপলেট বার করলেও মাইর খাইতাম। ফুকইরও ডুব দিতে গিয়া হাতড়িতে গিয়া চোখ লাল হইলেও মাইর খাইতাম। বড়রা আড্ডার মধ্যে ঢুকলে মাইর খাইতাম। একবার সত্য আর মিথ্যা দেখা আমরা 43 নম্বর হয়ে গেছে গিয়া। প্রায় 50-60 ধরনের কারণে 50-60টা কারণে আমরা ছোটবেলায় মাইর খাইতাম। মাইরও খালি খাওয়া হইতো। আর আজকাল বাচ্চারা স্কুলে হোক আর বাড়িতে হোক মাইর খাওয়া খাবি নাই। স্কুলে যদি মাইর খাওয়ার খবর পাওয়া যায়, যদি বেত ব্যবহার হয়েছে বা স্টিক ব্যবহার হয়েছে, তাহলে আইনত অপরাধীগুলা স্যার হলে বেত ব্যবহার করতে পারেন না। আর অনেকে কইন, অনেকের মতামত এই স্টিক উঠায়, পাইজুইন উঠায়, মেসাব উঠি যাবায়, বাচ্চারা এখন বেয়াদব বেশি হইতা এরকম হইন। যাই হোক, আমরা ছোটবেলা খাইছি খুব বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা একমত কিনা এগুলার লগে অবশ্য ছোটবেলার কিছু কথা আমি তুলিয়া ধরে নিলাম। আপনারা মতামত অবশ্য জানাইবা, আপনারা মূল্যবান মতামত অবশ্য জানাইবা। আর আপনারা মূল্যবান কমেন্ট 23টা কমেন্ট আপনারা করে লাইছেন। আমি 23টা কমেন্ট পড়িলাই, তারপরে আমি কন্টিনিউ করবো। আবার আমি কন্টিনিউ করবো আপনার লগে কথাবার্তা করার, গল্প শুনানির বা অনেক কিছু আছে। আমি আজকে লইয়া দীর্ঘ সময় আসি আপনাদের লগে। আপনারা যদি লগে থাকেন আমি আসি, আপনারা যদি লাইভ থাকেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি থাকবো। ওয়েলকাম কইছেন আমার নজমুল হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। নজমুল হোসেন ভাই কইছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। নজমুল হোসেন ভাই কইছেন গুড, আসসালামু আলাইকুম নজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর কইছেন একবাল হোসেন লস্কর, সেম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কইছেন নজমুল হোসেন ভাই গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। তো এখনো পর্যন্ত আপনারা যারা কমেন্ট ফাটাইছেন, অনেক কমেন্ট করছেন দেখি। আর আবু সেলিম তালুকদার, রাইট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম কইছেন নজমুল ভাইয়ে। তারপর আহমেদ দিলওয়ার ইজ ওয়াচিং। যারা যারা আপনারা দেখরা সবর কমেন্ট শো করেন না, অবশ্য যারা যারা কমেন্ট শো করেন আমি তুলিয়া ধরার চেষ্টা করি। আর তারপর কইছেন আমার আরেক ভাইয়ে নাইস, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার মন মানসিকতা ভালো গতিকে আপনারা এই সোশ্যাল মিডিয়াত অনেক মানুষ আছেন, সোশ্যাল মিডিয়াত অনেক লাইভ বর্তমানে চলে, অনেক ভালো ভালো নিউজও আছে। আমার চেয়ে অনেক ভালো, শতগুণ ভালো প্রতিবেদন থাকা সত্ত্বেও আপনারা এই লাইভও জড়িয়েছেন। আপনারা অন্যদিকে কিছু না দেখিয়ে এটা দেখরা সবরে আমি ধন্যবাদ জানাই, তেহে দিল সে শুক্রিয়া জানাই। আমার এক ভাইয়ে কইছেন, ফুরকান উদ্দিন ভাইয়ে কইছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরকান উদ্দিন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আর অবশ্য জানাইবা আপনারা কোন অঞ্চল থেকে, আপনার অঞ্চলের খবর কিতা, আপনার অঞ্চলের খবর কিতা, গরমের খবর কিতা। আজকের দিনটা অনেক গরম আছিল, ভীষণ গরম আছিল, 34-35 ডিগ্রি সেলসিয়াস আছিল আজকের গরম, দিনের গরম। তবে গত 3-4 দিন অবশ্য খুবই বেশি আছিল, আবহাওয়াটা অন্যরকম আছিল, গরম আছিল না, গরম আছিল তবে বৃষ্টিপাত হয়েছে, গরম আছিল তবে বৃষ্টিপাত হয়েছে। আর আমরা কালীগঞ্জ অঞ্চলের, বিশেষ করিয়া কালীগঞ্জ অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা অনেক ভালো, অনেক উন্নত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আমি বিদ্যুৎ বিভাগীয় কর্তৃপক্ষ, বিশেষ করিয়া আমরা কালীগঞ্জ আইসলা, তার লগে আমার দেখা হয়েছিল একজন এসডিও, তার নাম হইল আবুল হোসেন এসডিও আইসলা, তার লগে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং কিছু কথা হয়েছিল কালীগঞ্জ অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা উন্নত করার লাগিয়া, লাইনগুলা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া, এবং বিদ্যুৎ পরিষেবা যে লোডশেডিং বা ভোল্টেজের ব্যাপারে বা কেবল লাইনের ব্যাপারে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তাই কথা দিয়া গেছলা, যেভাবে কথা দিয়া গেছলা ঠিক ওই রকমও বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়েছে বা ঠিকঠাক চলের দেখিয়ার। আর বিদ্যুৎ পরিষেবা নিয়মিত চলায়, ভালোভাবে চলায়। আর বিদ্যুৎ পরিষেবার লাইনগুলা বা কেবলগুলার খাত যেভাবে শুরু হয়েছে, চতুর্দিকে যেভাবে পরিষেবা বিদ্যুৎ কর্মী হলে দিতরা, তান্তান্টে ধন্যবাদ জানাই, তেহে দিলসে ধন্যবাদ জানাই। বিশেষ করিয়া ধন্যবাদ জানাই আবুল হোসেন দাদারে, তাই করিমগঞ্জ বাসা সম্ভবত তান, এবং আমরা নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ের আধিকারিক
তানে আমি কালীগঞ্জবাসীর পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়মিত স্বাভাবিক থাকার কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আরও অনেক কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট অবশ্যই আমি পড়ব এবং অনেকের কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না, কমেন্ট শো করছে কম। তা যাদের কমেন্ট আমি পড়তে পারছি না, যাদের কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, আপনারা মনে অন্যতা আনবেন না। আমি অবশ্য আপনাদের সবাইকে সম্মান করি, আপনাদের সবাইকে আমি ভালোবাসি। তো আরেকটি গল্পে আমি চলে আসছি, আমি চেষ্টা করব আবার আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। একবার সত্য আর মিথ্যা দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। একবার সত্য আর মিথ্যা দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়ার পাশে। একবার সত্য আর মিথ্যা দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়ার পাশে। মিথ্যা বলল, দেখো কি পরিষ্কার জল, চলো স্নান করি, চলো গোসল করি। সত্য দেখলো কুয়ার জল সত্যি পরিষ্কার, তাই সে মিথ্যার প্রস্তাবে রাজি হয়ে গেল। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়ায়। স্নানের মাঝপথে মিথ্যা সত্যকে একটু অপেক্ষা করতে বলে কুয়ার থেকে উঠে আসলো এবং সত্যের পোশাক পরে পালিয়ে গেল। খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ার থেকে। মিথ্যা কোথাও নেই, এমনকি পোশাকও নেই। সত্য এবং মিথ্যা একদিন দেখা করলো কিছু বিষয়ে আলোচনা করবার লাগিয়া। মিথ্যায় সত্যরে কইল, চলোই এবং একটা কুয়ার ভাড়ো গেলা। কুয়ার ভাড়ো গিয়া দেখলা, মিথ্যায় সত্যরে কইল এই কুয়ার জলটাও অত পরিষ্কার দেখা যার। সত্য দেখলা যে না, সত্যি কুয়ার জলগুলা খুবই পরিষ্কার। এবং মিথ্যায় সত্যরে কইল, চলো তাহলে দুজনে গোসল করি এবং কাপড় চুপড় রাখিয়া কুয়াত লামছইন গোসল করার। আর মিথ্যায় কইল যে একটু দাঁড়াও আমি ভাই। ভাবলো মনে হয় হয়তো বা কোনো জরুরি কাজে মিথ্যা উঠছে। এবং মিথ্যায় কি করলো, মিথ্যায় সব পোশাক কাপড় চুপড় ফিন দিয়া বাগি গেল গিয়া। আর তাই কত সময় অপেক্ষা করার পরে তাই উঠিয়া আইয়া দেখইন যে কুয়ার ফারো কোনো কাপড় চুপড় নাই, আর মিথ্যাও নাই, মিথ্যা বাগি গেছে গিয়া। রাগে অন্ধ হইয়া সত্য বারইলা মিথ্যারে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যরে দেখিয়া সি করিয়া ধিক্কার দিল সভ্য সমাজের মানুষরা। আপনারা আমার গল্প বুঝার চেষ্টা করবা সুপ্রিয় দর্শক শ্রোতা। আপনারা আমার তাকিয়া আমার চেয়ে আপনারা হাজার গুণে ভালো দিমাগ আপনারা আছে, ব্রেইন আছে, বুঝার ক্ষমতা আছে। আপনারা অনেক অনেক শিক্ষিত মানুষ হলো আছেন। এই যে লাইভ বা এই যে প্রতিবেদনও শুধু যে অশিক্ষিত মানুষ আছেন এরকম নাই, কম শিক্ষিত মানুষ আছেন এরকম নাই, উচ্চ শিক্ষিত মানুষ সকল আছেন আমি বিশ্বাস করি। এবং ভালোভাবে একটা কথারে বুঝার এবং বুঝিয়া এটারে ডিপলি চিন্তা করার মতো মানুষের অভাব নাই আমার পেজ, আমি বিশ্বাস করি। আপনারা বুঝার চেষ্টা করবেন। রাগে অন্ধ হইয়া সত্য বারইল মিথ্যারে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যরে দেখিয়া, নগ্ন উলঙ্গ ল্যাংটা সত্যরে দেখিয়া সি করিয়া ধিক্কার দিল সভ্য সমাজের মানুষে। এমনকি তেড়িয়াও আইল অনেকে, কুদিয়া আইল অনেকে। সত্য অনেক চেষ্টা করিয়াও তারারে প্রকৃত ঘটনা বুঝাইতে ব্যর্থ হইল। সত্য অনেক চেষ্টা করলো সত্য ঘটনাটা কইবার লাগিয়া, কইতে দিল না মানুষে। অনেক মানুষে প্রকৃত ঘটনাটা বুঝতেও চাইল না, তান বাই দিয়া গুছা করিল, কি রে বা তুমি ল্যাংটা কেন, তুমি উলঙ্গ কেন, অসভ্য কুতাকার কইয়া তানে গালিগালাজ করিয়া। কিন্তু তাই কোনো মানুষই আর বুঝাইতে পারল না। শেষের আগে দুঃখে অপমানে ফির আবার কুয়ার মধ্যে নামি গেলা সত্যবাবু। তারপর তাকিয়া সত্যরে আর কোনো সময় দেখছে না কেউ। তারপর তাকিয়া সত্যবাবুরে আর কেউ দেখছে না, যেই কুয়াত লামছিল বিছাড়া আর নাই। যারে দেখছে কিংবা দেখছে হে আসলে সত্যর পোশাক পরা মুখোশধারী মিথ্যা। যারে দেখছে কিংবা দেখছো হে আসলে সত্যর পোশাক পরিয়া মুখোশধারী মিথ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ছোট ছোট গল্প, কালেকশন করা গল্প, এগুলো আপনারা কেমন লাগে অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। এরপর গল্পটা আমি আইজি আর গিয়া নবাব সিরাজউদ্দৌলারে যখন বন্দি করিয়া টানিয়া হিচড়িয়া নিয়া যাওয়া হইছিল। নবাব সিরাজউদ্দৌলারে যখন বন্দি করিয়া টানিয়া
টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হ্যাঁ করিয়া নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করাতেছিল। শুধু তাই নয়, পিঠে চুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসনে বসিয়েও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল। মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন। এই জাতি 200 বছরের গুলামি সাদরে গ্রহণ করেছিল অভাবে। একটি মজার তথ্য দেই, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিলেন তারা যদি একটি করেও ডিল ছুড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে পলাশির ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীত রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার, যাদের অধিকাংশই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না। এরা কোনোদিন যুদ্ধ করেনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার ছালেই মাত করে দেওয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও মির্জাফরকে যখন নবাবির টুপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সব বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে, এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয় মির্জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, গোসেটি বেগম সহ প্রত্যেকটি বেঈমানের করুণ মৃত্যু হয়েছে। রবার্ট ক্লাইভ মির্জাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত খেলাবা কিবলা হা করে চেয়ে দেখে থাকবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়াই হয়। বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক কিছু বলে ফেললাম। ভুলভ্রান্তি হবেই, যেহেতু মানুষ, আমিও মানুষ, মানুষের ভুলভ্রান্তি হয়। আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর আমি দিতে যাচ্ছি। আপনারা যারা মূল্যবান কমেন্ট করেছেন, সালাম আলাইকুম মোহাম্মদ মুজিবুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ সালে ভাই হয়েছেন, আহমেদ সালে ভাই, হাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম আহমেদ সালে ভাই। আর মোহাম্মদ মুজিবুর রহমান, সালামু আলাইকুম মোহাম্মদ মুজিবুর রহমান, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন? তারপর আপনারা অনেকে কমেন্ট করছেন এবং কমেন্টের পাশাপাশি লাইক করার অনুরোধ করছি। আপনার অঞ্চলের খবর কি ভাই? প্রচন্ড গরম, প্রখর গরম, অনেক গরম। আজকে গতকালকের থেকে রৌদ্র, সূর্যের তাপ বেড়ে গেছে। আজকে 34-35 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে অনুভব করা যাচ্ছে 40-এর মতন আজকের গরমের তাপমাত্রা ফিল করা হচ্ছে। তো আজকের তাপমাত্রা, আপনার অঞ্চলের খবর কি? তাপমাত্রা কেমন, গরম কেমন, বিদ্যুৎ পরিষেবা কেমন? এবং আশা করি ভালো কাটছে আপনাদের দিন। আমি আরো কিছু বলতে চাইছি, আপনাদের উদ্দেশ্যে আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। তো
আপনারা অবশ্য জুড়ে থাকবেন। আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টের উত্তর দিতে আমি চেষ্টা করছি। তো সিলেটি শিল্লক একটা কই লিতাম সাইয়ার দিনের বেলাও কইছি সিলেটি শিল্লকটা যে আগে এক সময় খোয়া হইতো যেন গুফরল লাগিয়া নাও বান্ধা আটকে না, গুফরল লাগিয়া গরুর গোবরল লাগিয়া গুফরল লাগিয়া নাও বান্ধা আটকে না। এই কথাটা বিশ্লেষণ করিয়া, এই কথাটা অনেক আলোচনা করিয়া আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে গুফরল লাগিয়া নাও বান্ধা আটকে না আগে এক সময় হওয়া হইতো, কিন্তু বর্তমানে এই কথাটা ছাড়ি দিলেও হইব। গুফরল লাগিয়া নাও বান্ধা আটকে না আগে আটকে দিত, কিন্তু এখন আটকে না, বা আটকে এখন সালি ছাড়া নাও বান্ধা আটকি যায়। আমি নাও একটা বানাইয়ার নিশ্চয় আপনারা আমার আগের প্রতিবেদন, আজকে দিনের প্রতিবেদনে দেখছেন যে আজকে খস দেওয়া শুরু করছি, অর্থাৎ নাওটা আজকে তাকে আলকাতরা লেখা হওয়ার যে নাওটার নাম হইল গিয়া 108 সার্ভিস দিব খালিগঞ্জ অঞ্চল বন্যার সময়। 108 পরিষেবা দিব খালিগঞ্জ অঞ্চলের বন্যার সময়। নৌকাটার লম্বা হইল গিয়া 15 হাত এবং মাঝ ভিতর সাইড হইল গিয়া 3.5 হাত। খালিগঞ্জ অঞ্চলের মানুষের সুখ দুঃখে খাজো লাগবার উদ্দেশ্যে এই নৌকাটা আমরা বানাইয়া, এবং আপনাদের দোয়া আশীর্বাদে নৌকাটা প্রায় নৌকাটার কাজ সম্পন্ন হয়ে গেছে গিয়া। খস দেওয়া পরে রং করা হইব এবং এটার আরো কিছু সাজানি গুজানি হইব, আরো কিছু রং দেওয়া হইব। তবে দুর্ভাগ্য নৌকাটা বানানি আমি আরম্ভ করছি জল যাওয়ার সময় আরম্ভ করছি। আগামী বছর যদি ফ্লাড হয় না হোক আল্লাহর কাছে দোয়া করি, স্রষ্টার কাছে দোয়া করি, প্রার্থনা করি যে বন্যা হইলে কতটুকু কষ্ট মানুষের, অনেক কষ্ট হয়, সব দিকে কষ্ট হয়। মানুষ থেকে আরম্ভ করিয়া জীবজন্তু, পশু পাখি, গরু ছাগল, গৃহপালিত জীবজন্তু সব সবে কষ্ট করেন। আর রাস্তাঘাটে জল উঠি যায়, বাড়িয়ে করে জল উঠি যায়, মানুষের প্রাণহানি হয়, অনেক কিছু ক্ষতি হয়। বন্যার ক্ষয়ক্ষতি আমি বিশ্লেষণ করিয়া শেষ করতে পারতাম না, 1 ঘন্টা লাগবো। আমরা মনে আছে 2022, 2024 এবং এই বছর 2025 লাগাতার প্রায় 3 বছর, 1 বছর গ্যাপ গেছে, লাগাতার প্রায় 3 বছর বন্যা হয়ে গেছে গিয়া, ফ্লাড হয়েছে, অনেক মানুষ বরাক উপত্যকাত প্রাণহানি হয়েছে, মানুষ মারা গেছেন, ছোট বড় বৃদ্ধ যুবক যুবতীও মারা গেছেন অনেক। তো স্রষ্টা এরকম না করুক, যদি আগামীতে যদি হয় এবং মানুষের কষ্ট যদি সামান্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস যদি আমি কাজে লাগাইতে পারি, কালীগঞ্জ অঞ্চলের মানুষের পরিষেবার যদি একটা দিন একটা বাড়ির যদি কোনো পরিষেবা দিতে পারি, কোনো মানুষের ঔষধ বইয়া দিতে পারি, কোনো মানুষের কোনো পরিবারের কোনো রুগী, ডেলিভারি রুগীরে যদি হসপিটালে পৌঁছাইতে পারি, নিজের জীবন দৈন্য মনে করবো। এই উদ্দেশ্য নিয়ে এই নৌকাটি বানাবি। আপনারা দোয়া রাখবা, আপনারা সহযোগিতা রাখবা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কমেন্টের উত্তর অবশ্য আমি দেব। আমি একবার চেক করে নেই লাইভটা চলছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একবার চেক করে নেই। 3 বছর বন্যা হয়ে গেছে গিয়া, ফ্লাড হইছে, অনেক মানুষ বরাক উপত্যকাত প্রাণহানি, ডেলিভারি রোগীরে যদি হসপিটালে পৌঁছাইতে পারি, নিজের জীবন দৈন্য মনে হবে। হ্যাঁ, লাইভটা ঠিকই আছে, লাইভটা ভালো চলে। জীবনের শেষ পর্যায়ে আইয়া মনে হইব এক সময়, এক হাত জমিনের লাগিয়া, মাত্র এক হাত জমির লাগিয়া আত্মীয়র লগে ঝগড়া করাটা আছিল ভুল। জীবনের শেষ পর্যায়ে আইয়া মনে হইব এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল। মিথ্যে গড় বাঁধার স্বপ্ন দেখিয়ে তার সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল। জীবনের শেষ পর্যায়ে এসে একবার মনে হবে যে মিথ্যে গড় বাঁধার স্বপ্ন দেখিয়ে তার সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল। ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল। জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল। জীবনের শেষ লগ্নে, জীবনের শেষ পর্যায়ে এসে একবার মনে হবে উপরে উঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।
দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল। জীবনের শেষ প্রান্তে এসে, জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, জীবনের শেষ বেলায় এসে মনে হবে কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত। জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে অনেক টাকা পয়সা রুজি রোজগার করতে না পারলেও এমন কোনো ক্ষতি হতো না। টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না। জীবনের শেষ পর্যায়ে এসে একবার মনে হবে, জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে মানুষের দোয়া আর আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস। লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস। অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া এই স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া। অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া। মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিবে, মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিয়ে নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনের শেষ লগ্নে এসে, জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে মনে হবে মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল, এই জীবনের সবচেয়ে বড় ভুল। প্রিয় দর্শক শ্রোতা, গরম খুব বেশি, ফ্যান চলছে কিন্তু গরমও লাগছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আরো মূল্যবান কমেন্ট করা, আমি আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর হয়তোবা দিতে পারছি না। আপনারা এখনো পর্যন্ত 3000 ভিউ এসে গেছে আমার এই প্রতিবেদনে। তো পরের গল্পটি বলতে যাচ্ছি। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটা তেজি গুড়া আছিল। তেজি গুড়া অর্থাৎ খুব দৌড় দিতে পারত, খুব দৌড়াইতে পারত। তেজি গুড়া আছিল। কৃষিকাজ বালা জিনিস বহনেও নিত্যদিনের চলাফেরায় হ্যাঁ এই গুড়াটি ব্যবহার করত। একজন কৃষকর একটা তেজি গুড়া আছিল। নিত্যদিনের বাড়ি জিনিস বহন করতে চলাফেরাত এই গুড়াটারে ব্যবহার করা হইত। একদিন হঠাৎ করিয়া গুড়াটা হারিয়া গেল। অনেক খুঁজিয়াও তারে আর কোনোখানো পাওয়া গেল না। নিরুদ্দেশ হয়ে গেল গুড়াটা। আর কৃষকর মন ছোট হয়ে গেল, খুঁজতে আসছে, হইন্য হইয়া খুঁজতে আসছে। কৃষকর স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকর কোনো ভ্রুক্ষেপ নাই। হারিয়ে যাওয়া গুড়ার লাগিয়া তার কোনো আফসোস বা দুঃখ বোধ নাই। কৃষকর বউর মন খারাপ হইল, স্ত্রীর মন খারাপ হইল, খুব ভীষণ মন খারাপ হইল, কিন্তু কৃষকর কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো তার মন খারাপ হইল না। তার মনে কোনো দুঃখ দেখা যায় না, মুখও কোনো দুঃখ দেখা যায় না, চেহারা তো কোনো দুঃখ দেখা যায় না। তানে দেখলে মনে হয় যেন কিচ্ছু হইছে না, ওরকম তান অভিনয়। আশপাশের প্রতিবেশীরা আইয়া কইল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র গুড়াও তাও হারিয়ে গেল গিয়া। আশপাশের মানুষে, প্রতিবেশী, আত্মীয় স্বজনে যেও দেখা করে, যেও শুনিয়া তানে কয় কৃষকরে যে তোমার কি দুর্ভাগ্য, তোমার কি পুরা কপাল, একমাত্র একটা গুড়া আছিল তোমার, এটাও হারিয়ে গেল গিয়া রে বা। এ কথা শুনিয়া কৃষক মৃদু হাসিয়া কইন, হইতে পারে, হইতে পারে। কৃষকে একটা মুস্কি হাসিয়া দিয়া কইন, হইতে পারে। তার কিছুদিন পরে গুড়াটা আবার কৃষকের বাড়ি ফিরিয়া আইল এবং তার লগে আরো 3টা বড় বন্য গুড়া ফিরিয়া আইল, আরো 3টা বন্য গুড়া। কয়েকদিন পরে গুড়াটা বাড়ি ফিরিয়া আইল, কৃষকের বাড়ির লগে দেখা যায় আরো 3টা বন্য গুড়া, জঙ্গলি গুড়া লগে। কৃষকের বাড়িতেও দিন আনন্দর বান ডাকছে, আনন্দর বন্যা। কৃষকের বাড়িত যে এক গুড়াটা হারিয়েছিল,
গুড়াটাও ফিরিয়া আইলো, লগে আরো 3টা গুড়া লগে লইয়া আইলো। খুব খুশি, খুবই আনন্দ কৃষকর বাড়ি। কৃষকর বাড়িতে দিন আনন্দর বান ডাকছে। শুধু হারানো গুড়াটাও ফিরিয়া আইছে না, তার লগে আরো 3টা গুড়া। প্রতিবেশীরা আবার দেখতে আইলো, সবও বৃদ্ধরে কইতে থাকলো, তোমার কি সৌভাগ্য, আরানি গুড়া ফিরিয়া পাইলাই, লগে আরো 3টা গুড়াও তুমি ফিরিয়া পাইলাই, বাড়তি আরো 3টা গুড়া তুমি ফিরিয়া পাইলাই, তোমার কি সৌভাগ্য রে বা, তোমার কি সৌভাগ্য। কৃষক আগর মতো হাসি মুখে কইল, হইতে পারে, হইতে পারে, মনে হয় সৌভাগ্যবান আমি। 2 দিন পরে কৃষকের একমাত্র ছেলে বন্য গুড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা ভাঙ্গি গেল। বন্য গুড়ার উপরে, জঙ্গলি গুড়ার উপরে তার বড় ছেলে উঠিছে, কৃষকের বড় ছেলে উঠিছে। এবং এরা তো ট্রেন্ড নাই, তো ট্রেন্ড নাই, গুড়াগুলা ট্রেন্ড নাই, প্রশিক্ষণ প্রাপ্ত গুড়া নাই। উঠছে এবং গুড়ায় ফাল মারছে, হঠাৎ করিয়া হয়তোবা জাকরা মারছে, জার্কিং দিছে, আর পড়িয়া কৃষকের ছেলেটার ফাও ভাঙ্গি গেল গিয়া। এই খবর শুনিয়া প্রতিবেশীরা আইয়া আবার আফসোস করিয়া হইল, দুঃখ করিয়া কৃষকরে হইল, দুঃখ মনে হইল, এমন এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনিয়া কৃষকে হইল, হইতে পারে। আবার কৃষকে হইলা, হ্যাঁ আমি বড় দুর্ভাগ্যবান, হইতে পারে। পরের দিন গ্রামের রাজার সৈন্যরা আইয়া হাজির, গ্রামের রাজার সৈন্যরা আইয়া হাজির। যুদ্ধর লাগিয়া তারা গ্রামের যুবক ছেলেটারে দরিয়া নিয়া যাইতো আইছে। সবরে নিয়া গেল। কৃষকর ছেলের ফাও ভাঙ্গা দেখিয়া সৈন্যরা তারে নিল না। রাজার সৈন্যরা গ্রামে আইছে যে যুবকরা নিত যুদ্ধর লাগিয়া। তখন কৃষকর ছেলের যে ফাও ভাঙ্গা গুড়ার উপরে উঠিয়া, বন্য গুড়ার উপরে উঠিয়া ফাও ভাঙ্গিছিল, তখন ফাও ভাঙ্গা ছেলেরে নিয়া কিতে হইত, কিতা যুদ্ধ করতো, যুদ্ধ জানবো নি, পারবো নি। ভাঙ্গা ফাওয়ালা ছেলে দেখিয়া তারে ছাড়িয়া গেল গিয়ে, বাড়িতে রাখিয়া গেল গিয়ে। এইবার প্রতিবেশীরা আইয়া কইল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেরে আর যুদ্ধত গিয়া মরতে হইতো না, তুমি তো বড় সৌভাগ্যবান। ছেলেরে গিয়া আর যুদ্ধত গিয়া মরতে হইতো না, তুমি তো বড় বড় ভাগ্যবান। হালকা হাসিয়া কৃষকের একই উত্তর হইতে পারে। হালকা হাসি দিলা কৃষকে এবং তাই কইলা, হ্যাঁ হইতে পারে। এক শিক্ষা হইল গিয়া, জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। নাম্বার 2 শিক্ষা নম্বর 2, এখন যা দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হইতে পারে এবং এর বিপরীতটাও সত্যি। নাম্বার 3, শিক্ষা নাম্বার 3, জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিকে ব্যঙ্গে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। নাম্বার 4, শিক্ষা নাম্বার 4, সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলো আমাদের চমকে দেয়। আর শেষ যে শিক্ষাটা, এই গল্পর শিক্ষাটা হইল গিয়া 5 নম্বর শিক্ষা হইল গিয়া, এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের সবাইকে আবারও জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। এখনো পর্যন্ত আপনারা 3400 ভিউ এসে গেছে 43 মিনিটে এবং আপনারা অনেকে কমেন্ট করছেন। আপনাদের কমেন্টের উত্তর আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখতে পারেন কমেন্ট অপশন। আনোয়ার হোসেন দেখছি কিছু আছে। ইউনুস আলী, ইয়াসিন আলী, আসসালামু আলাইকুম। বদরুল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার হোসেন ভাই আসসালামু আলাইকুম। চাচ্চু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিজা আইনুল হক, হাই আইনুল হক, আবার ওকে। তো কিছু কমেন্ট, অলোক শঙ্কর, অলোক আচার্যি, আব্দুল করিম ইজ ওয়াচিং নাও, আদার্স ভিজিটিং 2, খাসরুল লস্কর। আচ্ছা, ও 2-4টা কমেন্ট শো করে ভাই, এই দেখেন 2-4টা কমেন্ট শো করে আর করে না বেশি।
যাই হোক, আমি আরেকটা গল্প কইতাম না আপনাদের লগে গল্প করতাম। অবশ্য আপনারা টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুর বাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খুঁটা দেয়। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি। যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার। যখন দেখবেন আপনার টাকা নেই বিদায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য। বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না, তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা। টাকার অভাবেই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন, কারণ জীবনের 80% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব। 80% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব। তবে টাকা উপার্জন হতে হবে। টাকা উপার্জন করতে হবে বৈধভাবে টাকা উপার্জন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, গরম খুব বেশি, তাই আজকের এখনকার এই প্রতিবেদন থেকে বিদায় নেওয়ার ইজাজত চাইছি। দেশ প্রবাসের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমি হামেশা কই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল নিজে রাখবা, কারণ এই স্বার্থপর পৃথিবীত, এই স্বার্থপর দুনিয়াত আপনার খেয়াল আর কেউ রাখতো নাই। জয় হিন্দ, জয় ভারত।